বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে যে দুটি প্রধান দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আধিপত্য চলে আসছিল, সেই চেনা সমীকরণ এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। এই দুই ধারার বাইরে ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী বহু বছর ধরেই প্রাতিষ্ঠানিকভাবে এবং আদর্শিকভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কিন্তু বিগত 16 বছরের আওয়ামী শাসন আমলে দলটি যে পরিমাণ ক্ষতি, দমনপীড়ন এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা, বিচারিক নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। তবে 2025 সালের আগস্ট মাসে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং রাজনৈতিক অঙ্গনে নতুন মুক্ত বাতাস প্রবাহিত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি হয়েছে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে এই নতুন বাস্তবতা, জামাত ইসলামের উত্থান এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে। বিগত আওয়ামী শাসন আমলের 16 বছরে জামাত ইসলামের ওপর ব্যাপক জুলুম, অত্যাচার এবং নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটির শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, যা আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচনার জন্ম দেয়। সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের অবৈধভাবে আটক করে কারাগারে নিক্ষেপ করা হয় এবং অসংখ্য নেতাকর্মীদের গুম করার অভিযোগ ওঠে। রিমান্ডের নামে চালানো হয় অমানবিক নির্যাতন। এত কিছুর পরও জামাত ইসলামী তাদের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবেই সচল রাখে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর যখন দেশের রাজনৈতিক পরিবেশ উন্মুক্ত হয়, তখন জামাত ইসলামী তাদের কার্যক্রম পুনরায় শুরু করে। দীর্ঘদিনের নিপীড়ন এবং বঞ্চনার শিকার হওয়ায় দলটির প্রতি সাধারণ মানুষের এক ধরনের সহানুভূতি ও ভালোবাসা তৈরি হয়, যা তাদের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অবস্থানে নিয়ে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত ইসলামী এখন দেশের অন্যতম শক্তিশালী এবং সংগঠিত একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল পাকিস্তান আমলে একটি ইসলামী আন্দোলন হিসেবে। স্বাধীনতার পর ইসলামী আদর্শ ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্য নিয়ে দলটি নতুন করে সংগঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দলটি বরাবরই একটি আদর্শিক রাজনীতির প্রতিনিধিত্ব করে এসেছে, যেখানে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, শিক্ষা, অর্থনীতি ও নৈতিকতার ভিত্তিতে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর কথা বলা হয়েছে। 1980 ও 1990 দশকে গণতান্ত্রিক আন্দোলনে জামাত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিশেষ করে 1991 সালের পর থেকে দলটির সংসদীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং বিএনপির সঙ্গে জোট গঠন করে কয়েকবার ক্ষমতার অংশীদারি হয়। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামাতের উপর নেমে আসে চরম রাজনৈতিক দমন নীতি, যা দলটির সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। 2009 থেকে 2025 সাল পর্যন্ত সময়কালকে জামাতে ইসলামী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে দলটির শীর্ষ নেতাদের অনেকেই যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার, গুম, নির্যাতন ও দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় থাকলেও দলটি তার সাংগঠনিক ভিত্তি ধরে রাখতে সক্ষম হয়। রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকলেও তারা সামাজিক কল্যাণ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কার্যক্রম এবং সীমিত রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে একটি অদৃশ্য সাংগঠনিক চেইন বজায় রাখে। এই গোপন কিন্তু শক্তিশালী সাংগঠনিক ভিত্তি পরবর্তীতে দলটির পুনরুত্থানের ভিত্তি তৈরি করে। 2025 সালের 5ই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দেশ ত্যাগে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়। দীর্ঘ দমন পীড়নের পর যখন রাজনৈতিক পরিবেশ উন্মুক্ত হয়, তখন জামাত ইসলামী প্রকাশ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করে। রাজপথে, গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির উপস্থিতি দ্রুত দৃশ্যমান হয়। দীর্ঘ নির্যাতনের ইতিহাস এবং রাজনৈতিকভাবে বঞ্চিত থাকার অভিজ্ঞতা সাধারণ মানুষের সহানুভূতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম দেখতে পায় যে দলটি একসময় নিষিদ্ধ ছিল, তারা আজও সংগঠিত এবং সুশৃঙ্খলভাবে টিকে আছে। এতে জনমনে এক ধরনের কৌতূহল ও আস্থা উভয়ই জন্ম নেয়, যা দলটির জনভিত্তি পুনর্গঠনে সহায়তা করে। শিক্ষিত তরুণ সমাজের একটি অংশ মনে করছে প্রচলিত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে ইসলামী আদর্শে গঠিত রাজনীতি হয়তো নতুন পথ দেখাতে পারে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাতের সম্পর্ক দীর্ঘদিনের, তবে বর্তমান বাস্তবতায় এই সম্পর্ক জটিল হয়ে উঠছে। জামাতের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা বিএনপির একাংশের কাছে হুমকি হিসেবে দেখা দিয়েছে।
5ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা নিজেদের সম্ভাব্য ক্ষমতাসীন ভাবতে শুরু করে, ফলে কিছু ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, দখল, চাঁদাবাজির অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে জামাতের সুশৃঙ্খল সংগঠন ও জনসম্পৃক্ত কর্মসূচি জনগণের আস্থা অর্জন করে, ফলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন রূপ নেয়। বিএনপি ও জামাত যখন একদিকে বিরোধী শিবিরের অংশ, অন্যদিকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী শক্তি। বিএনপির মধ্যকার বিভাজন, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং ভারতের সঙ্গে সম্পর্কের নতুন ন্যারেটিভ, সবকিছু মিলিয়ে বিএনপির জনভিত্তি কিছুটা নড়বড়ে অবস্থায় পড়েছে। অন্যদিকে জামাতের সাংগঠনিক হিস্তি ও ইতিবাচক জনমত বৃদ্ধির কারণে দলটি ধীরে ধীরে রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিটি সরকার, বিশেষ করে আওয়ামী লীগ, দিল্লির কূটনৈতিক ও কৌশলগত সমর্থনের উপর নির্ভর করেছে। কিন্তু শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব সীমিত হয়ে পড়েছে। ভারত ঐতিহাসিকভাবে জামাত ইসলামীকে সন্দেহের চোখে দেখে। তাদের মতে জামাত পাকিস্তান ঘেঁষা একটি সংগঠন এবং ভারতের নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি। তবে বাংলাদেশের ভেতর এখন এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে ভারতের অতিরিক্ত প্রভাবই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও স্বার্থবিরোধী নীতির মূল কারণ। ফলে ভারত এখন নতুন করে কৌশল নির্ধারণে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে দিল্লি এখন আওয়ামী লীগের শূন্যস্থান পূরণে বিএনপিকে কাছে টানার চেষ্টা করছে। বিএনপি ভারতের সঙ্গে সম অধিকার ও আত্মমর্যাদার সম্পর্ক গড়তে চাইলেও সাধারণ জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে। তারা মনে করে বিএনপি হয়তো ভারতীয় এজেন্ডার কাছে নতি স্বীকার করছে। এই প্রেক্ষাপটে জামাত ভারতের দৃষ্টিতে এখনও অস্বস্তিকর শক্তি। তবে বাংলাদেশের ভেতরে তারা এক প্রকার জাতীয়তাবাদী বিকল্প বলেই গড়ে উঠেছে। দীর্ঘ রাজনৈতিক নির্যাতন ও গণদমন শেষে যে দলটি টিকে আছে তার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। গ্রামীণ ও নিম্নবিত্ত শ্রেণীতে জামাতের কল্যাণমূলক কর্মকাণ্ড যেমন জনপ্রিয়তা অর্জন করেছে, তেমনি শহরে তরুণ প্রজন্ম তাদের সুশৃঙ্খল ও নীতিনিষ্ঠ রাজনীতিতে আগ্রহ দেখাচ্ছে। এছাড়া বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও অন্যান্য বামধারার দলগুলোর মধ্যে আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ পতনের পর এই শূন্যতা পূরণের লড়াইয়ে জামাত তুলনামূলকভাবে প্রস্তুত এবং সুসংগঠিত অবস্থানে রয়েছে। তাদের সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সম্পৃক্ততা এবং ইসলামী অর্থনীতির প্রচার সবই তাদের জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিয়েছে। যদিও জামাতের সংগঠিত পুনরুত্থান দৃশ্যমান, তবুও তাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রতি সন্দেহ এখনও প্রবল। দ্বিতীয়ত, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে। তৃতীয়ত, আঞ্চলিক রাজনীতি, বিশেষ করে ভারতের অবস্থান জামাতের রাজনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। তবে ইতিবাচক দিকও আছে। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন যদি শান্তিপূর্ণ, সুশাসন নির্ভর এবং নৈতিক রাজনীতির প্রতিশ্রুতি দেয়, তবে জামাত সহ যে কোনো দল জনসমর্থন পেতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নৈতিক রাজনীতির চাহিদা বাড়ছে। এই প্রজন্ম দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নেতৃত্ব দেখতে চায়, যা জামাত বর্তমানে তুলে ধরতে পারছে। বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ একদলীয় শাসনের অবসান, জন অসন্তোষ এবং নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণ সব মিলিয়ে এখন এক রূপান্তরমুখী সময়। এই প্রেক্ষাপটে জামাত ইসলামী বাংলাদেশের উত্থান শুধুমাত্র একটি দলের পুনর্জাগরণ নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির পুনর্সংজ্ঞা। যে রাজনীতি একসময় নিষিদ্ধের ছায়ায় ছিল, সেটি এখন জনমতের কেন্দ্রে। আর যে দল একসময় জাতির অগ্রগতির প্রতীক ছিল, তারা আজ প্রশ্নের মুখে। বাংলাদেশের রাজনীতি তাই আবারও নতুন করে লিখছে নিজের ইতিহাস, নীরবে, গভীরভাবে, কিন্তু নিশ্চিতভাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প নিউজটি।